নমস্কার বন্ধুরা এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত। আগের ভিডিওটিতে আমরা উচ্চ মাধ্যমিকের পদার্থবিদ্যার তড়িৎ ক্ষেত্র এই চ্যাপ্টারটিতে কুলম্বের সূত্র এবং কুলম্বের সূত্রের কিছু ব্যবহারিক প্রয়োগ, তড়িৎভেদ্যতা, পরাবৈদ্যুতিক ধ্রুবক এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকের ভিডিওটি আমরা তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য অর্থাৎ ইন্টেন্সিটি অফ অ্যান ইলেকট্রিক ফিল্ড এবং তাছাড়া আমরা যদি কোনো একটা পয়েন্ট চার্জ নিই কিউ, সেই পয়েন্ট চার্জ কিউ থেকে আর দূরত্বের কোনো একটি বিন্দুতে যদি আমরা তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য বার করতে চাই সেটা কিভাবে হিসাব করতে হয় সেগুলো আমরা শিখবো। এছাড়া আমরা ইলেকট্রিক লাইনস অফ ফোর্সেস অর্থাৎ তড়িৎ বলরেখা এবং তড়িৎ বলরেখার কিছু ধর্ম, সেই ধর্মগুলি নিয়ে আমরা আলোচনা করব। তারপর আমরা আলোচনায় আসবো তড়িৎ দ্বিমেরু অর্থাৎ ইলেকট্রিক ডাইপোল এবং ইলেকট্রিক ডাইপোলগুলো কিভাবে বিভিন্ন মলিকিউলের মধ্যে সেগুলো আমরা দেখতে পাই সেই বিষয়ে আমরা আলোচনা করব। এবং সর্বশেষে আমরা আলোচনা করব ইলেকট্রিক ডাইপোলের অ্যাক্সিয়াল পজিশনে বা এন্ড অন পজিশনে কোনো একটা পয়েন্ট যদি আমরা নিই, সেই পয়েন্টে সেই দ্বিমেরুটার জন্য কি তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য হবে সেই তার ক্যালকুলেশন আমরা হিসাব করব। সুতরাং আসুন শুরু করা যাক। প্রথমে আমরা চলে আসছি তড়িৎ ক্ষেত্র কাকে বলে। তড়িৎ ক্ষেত্র হচ্ছে যদি আমরা কোনো এক জায়গায় যদি একটি বিন্দু তড়িৎ আধান রাখি, কোনো জায়গায় বিন্দু তড়িৎ আধান রাখি প্লাস কিউ অথবা মাইনাস কিউ, তাহলে সেই তার চারিদিকে একটা অঞ্চল জুড়ে যদি অন্য কোনো একটি আধান আনা হয়, সেটি প্লাস হতে পারে বা মাইনাস হতে পারে, তাহলে দেখতে পারবো যে এই আধানটি ওই পরে যে আধানটিকে আনছি সেই আধানটিকে আকর্ষণ বা বিকর্ষণ করবে। অর্থাৎ তড়িৎ ক্ষেত্র কি না, তড়িৎ ক্ষেত্র হলো কোনো বিন্দু আধানের চারিদিকে এমন একটি অঞ্চল যে অঞ্চলের মধ্যে দ্বিতীয় অপর একটি আধান আনলে সেই আধানটি প্রথম আধানটি কর্তৃক আকর্ষিত বা বিকর্ষিত হবে, অর্থাৎ প্রথম আধানটির জন্য একটি বল অনুভব করবে। এটি হচ্ছে তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড। এবার তড়িৎ ক্ষেত্রে আমরা কি করলাম, প্রথমে একটি আধান রাখলাম, এই আধানটিকে বলে উৎস আধান বা সোর্স চার্জ। আমরা যদি পরে অন্য একটি আধান রাখি, যেমন এই ছবিতে দেখানো হয়েছে, এই প্রথমে কিউ আধানটি রাখা হয়েছে, এটি হচ্ছে সোর্স চার্জ বা উৎস আধান, এবং পরে অন্য একটি আধান বসানো হয়েছে, সেই আধানটি হলো পরীক্ষক আধান বা টেস্ট চার্জ। এই সোর্স চার্জ এবং টেস্ট চার্জ এই দুটি চার্জকে একসঙ্গে যদি আনা হয়, তাহলে একটি আধান অন্য আধানটিকে আকর্ষণ বা বিকর্ষণ করবে। সুতরাং আমরা বলতে পারবো যে দ্বিতীয় আধানটি অর্থাৎ যেটি টেস্ট চার্জ, সেটি প্রথম আধানের তড়িৎ ক্ষেত্রের মধ্যে প্রবেশ করেছে। এবার তাহলে প্রবেশ তো করলো, কিন্তু কোনো একটা বিন্দুর কাছে অন্য একটা বিন্দু আধান আনলে, কোনো একটা আধানের কাছে অন্য একটি আধান আনলে সে কতটা বল অনুভব করবে সেটা মাপার যে রাশিটি, যে ফিজিক্যাল কোয়ান্টিটি বা যে ভৌত রাশি, সেই রাশিটি হলো তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা ক্ষেত্র প্রাবল্য অর্থাৎ ইন্টেন্সিটি অফ অ্যান ইলেকট্রিক ফিল্ড। এবার তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কাকে বলে? তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য হচ্ছে যদি আমরা কোনো আধানের তড়িৎ ক্ষেত্রের মধ্যে অপর একটি একক ধনাত্মক আধান রাখি, তাহলে সেই আধানটি প্রথম আধান কর্তৃক যে বল অনুভব করবে এবং যে দিকে অনুভব করবে, সেই বলটি হলো ওই বিন্দুতে ওই তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্র প্রাবল্য। অর্থাৎ আমরা যদি এই আধান কিউ আধান রাখি এবং কিউ আধান থেকে আর দূরত্বে একটা বিন্দুতে আমরা যদি ক্ষেত্র প্রাবল্য ই বের করতে চাই, তাহলে এই জায়গায় আমাকে +1, সেটা সিজিএস পদ্ধতি হলে +1 ইএসইউ এবং এসআই পদ্ধতি হলে +1 কুলম্ব আধান রাখতে হবে। তাহলে এই আধানটি কর্তৃক যে বল অনুভব করবে সেটি হবে এই পি বিন্দুতে আর দূরত্বের পি বিন্দুতে এই তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্র প্রাবল্য। এবার ক্ষেত্র প্রাবল্য অবশ্যই একটি ভেক্টর রাশি, কারণ এই একটি নির্দিষ্ট বলের মান আছে এবং অভিমুখ আছে। আচ্ছা, তার আগে আমি যেটা বলছিলাম যে তড়িৎ ক্ষেত্র, কোনো একটি আধান রাখলে তার যে তড়িৎ ক্ষেত্র সেটি তত্ত্বগতভাবে অর্থাৎ থিওরিটিক্যালি সেটা কিন্তু অসীম পর্যন্ত বিস্তৃত। কারণ আমরা যত দূরে অন্য একটি আধান রাখবো, হ্যাঁ, এটা যদি Q1 হয়, এটা যদি Q2 হয়, যত দূরে আমরা অন্য আধান রাখবো তত প্রথম আধানের জন্য দ্বিতীয় আধানের উপর প্রযুক্ত বলের মান তত কমবে। কিন্তু সেই কমে কমে আরো দূরে রাখলে আরো কমবে, আরো দূরে রাখলে আরো কমবে, কিন্তু এভাবে কমতে কমতে শূন্য কোথায় যাবে না, অসীমে গেলে তবে শূন্য হয়। তাহলে কোনো একটা তড়িৎ আধানের যে তড়িৎ ক্ষেত্র, সেই তড়িৎ ক্ষেত্র তত্ত্বগতভাবে বা থিওরিটিক্যালি কিন্তু অসীম পর্যন্ত বিস্তৃত, কিন্তু বাস্তবে দেখা যায় যে একটা নির্দিষ্ট দূরত্বের পর তার যে আকর্ষণ বা বিকর্ষণ বল সেটা আস্তে আস্তে কমে যায় এবং প্র্যাকটিক্যালি সেটা শূন্য জায়গায় চলে যায়। সুতরাং আমরা কোনো আধানের তড়িৎ ক্ষেত্র একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত সীমাবদ্ধ থাকে, এটাই আমরা ধরবো। এবার তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্র প্রাবল্য কাকে বলে সেটা আমরা আলোচনা করলাম।
এবার ক্ষেত্র প্রাবল্যের সঙ্গে আমরা বলেছি যে একক ধনাত্মক আধান রাখতে হবে, তাহলে যে বল অনুভব করবে তাকেই বলে তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্র প্রাবল্য। অর্থাৎ ক্ষেত্র প্রাবল্য ই সমান হচ্ছে এফ, এটা একক আধানের জন্য যে বল অনুভব করবে। তাহলে এফ ইকুয়াল টু ই, তাহলে একক আধান না নিয়ে আমরা যদি কিউ আধান নিই তাহলে কত বল অনুভব করবে? তাহলে বল যেটা অনুভব করবে সেটা হবে কিউ ইন্টু ই। একক আধানের জন্য যে বল অনুভব করে সেটা হচ্ছে ই, কিন্তু কিউ আধানের জন্য কত বল অনুভব করবে না কিউ ইন্টু ই। সুতরাং আমরা এখান থেকে একটা সম্পর্ক আসতে পারবো যে ই ইকুয়াল টু কত। সুতরাং ই ইকুয়াল টু হবে এফ বাই কিউ, অর্থাৎ ফোর্স বাই চার্জ, সেটা হচ্ছে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। এটা একটি ভেক্টর রাশি, সুতরাং এখানে যদি ভেক্টর চিহ্ন দেওয়া হয় তাহলে ফোর্সটা ভেক্টর চিহ্ন হবে, কিন্তু আধান যেহেতু স্কেলার রাশি সুতরাং তার মাথায় ভেক্টর সাইনটা বসবে না। এবার এর একক কি হবে? এর একক দেখি হয়েছে ফোর্সের একক আর আধানের একক। ফোর্সের একক সিজিএস পদ্ধতি হচ্ছে ইএসইউ, আর আধানের একক হচ্ছে ফোর্সের একক হচ্ছে সিজিএস পদ্ধতিতে ডাইন এবং আধানের একক হচ্ছে ইএসইউ আধান। তাহলে ডাইন পার ইএসইউ, সিজিএস পদ্ধতিতে একক হবে ডাইন পার ইএসইউ, এবং এসআই পদ্ধতিতে একক হবে নিউটন পার কুলম। এই দুটি হচ্ছে সিজিএস এবং এসআই পদ্ধতিতে একক। এবং এর মাত্রা কত হবে? মাত্রা হবে এফ এর মাত্রা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2 বাই কিউ এর মাত্রা হচ্ছে আই ইন্টু টি। তাহলে এটাকে একসাথে করে দিলে দাঁড়াবে এম এল টি টু দি পাওয়ার -3 আর আই, এটা হবে মাত্রা। এম এল টি টু দি পাওয়ার -3 আর আই, এটা হবে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মাত্রা। এরপর আমরা একটা ক্যালকুলেশনে চলে আসবো। সেই ক্যালকুলেশনটি হচ্ছে, এরপর আমরা একটি ক্যালকুলেশনে আসবো বিন্দু আধানের জন্য। ধরে নি কিউ একটি বিন্দু আধান আছে। কিউ বিন্দু আধানের জন্য আর দূরত্বে কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে। তাহলে আমরা ছবিটা এঁকেছি, ধরে নিচ্ছি এই জায়গায় একটি বিন্দু আধান আছে কিউ, সেই বিন্দু আধান থেকে আর দূরত্বের কোনো একটি বিন্দু নিয়েছি পি। সেই পি বিন্দুতে একটি আমাদের নিয়ম অনুসারে ক্ষেত্র প্রাবল্য বার করতে গেলে +1 অর্থাৎ একক ধনাত্মক আধান বসাতে হবে। তার আগে আমরা কল্পনা করে নিচ্ছি এই আধানটি বসানো আছে ইপসাইলন তড়িৎ ভেদ্যতা বিশিষ্ট কোনো মাধ্যমের মধ্যে বসানো আছে। কিউটি হচ্ছে বিন্দু আধান এবং এই মাধ্যমটির পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে কে। পরাবৈদ্যুতিক ধ্রুবক আমরা আগের ভিডিওটিতে আলোচনা করেছি। এবার আমরা তাহলে ক্যালকুলেশনটায় চলে আসি। আমরা প্রথমে আধানটা যেটা আছে যার জন্য তড়িৎ ক্ষেত্র, সেই আধানটি হচ্ছে কিউ, একে বলে উৎস আধান বা সোর্স চার্জ। এবং যে আধানটি আমরা আর দূরত্বে পি বিন্দুতে বসালাম +1, সেই আধানটিকে বলা হয় পরীক্ষক আধান বা টেস্ট চার্জ। তাহলে টেস্ট চার্জ এখন কি হবে? সোর্স চার্জের জন্য একটি বল অনুভব করবে। যদি এই সোর্স চার্জটি প্লাস হয় তাহলে বিকর্ষণ বল অনুভব করবে, এবং সোর্স চার্জটি যদি মাইনাস হয় তাহলে আকর্ষণ বল অনুভব করবে। এবার আকর্ষণ না বিকর্ষণ হবে সেটি সোর্স চার্জের উপর নির্ভর করে। আমরা ধরে নিলাম যে কিউ আধান আছে। এবার কুলম্বের সূত্র আমরা আগে আলোচনা করেছি। কুলম্বের সূত্রে বলা আছে যে কোনো একটি দুটি বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল এসআই পদ্ধতিতে 4πε0। যদি যে কোনো মাধ্যম হয় তাহলে ইপসাইলন, শূন্য মাধ্যম হলে ε0, 4πε আর Q1 Q2 বাই r²। এটা হচ্ছে কুলম্বের সূত্র। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি Q1 Q2, Q1 এর জায়গায় আছে Q আর Q2 এর জায়গায় আছে 1। সুতরাং এই সূত্রটা হবে ফোর্স যেটা অনুভব করে সেটাই তো ই হয়, তাহলে ই যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 1/4πε। Q1 Q2 জায়গায় বসলো Q ইন্টু 1, তাহলে Q দাঁড়ালো Q ইন্টু 1/r²। তাহলে E ইকুয়াল টু 1/4πε Q বাই r²। ইপসাইলন হচ্ছে ওই মাধ্যমটির তড়িৎ ভেদ্যতা, যে মাধ্যমে আধানটি বসানো আছে। আমরা ওই মাধ্যমের বদলে যদি শূন্য মাধ্যম বসাই তাহলে শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা হয় ε0। সুতরাং সেটা লিখতে হবে 4πKε0। আর কেটা কি? কেটা হচ্ছে ওই মাধ্যমটির পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে সূত্রটা দাঁড়ালো 1/4πKε0 Q বাই r²। এবার আমরা কি করলাম, কে যদি 1 হয় বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমের জন্য কে 1 বসাতে হবে, পরবর্তী ধ্রুবক 1 বসাতে হবে। তাহলে 1/4πε0 Q বাই r²। এটি হচ্ছে কিউ বিন্দু আধানের জন্য আর দূরত্বের কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের রাশিমালা।
এবার একে যদি ভেক্টর রূপে লিখতে চাই, ভেক্টর রূপে লিখলে ই ভেক্টর বসবে, ই তো ভেক্টর রাশি, সুতরাং ই ভেক্টর বসবে, ই ভেক্টর সাইন বসলো 1/4πε0 q/r², একটা আর ক্যাপ বসলো, আর ক্যাপ অর্থাৎ একক ভেক্টর। একক ভেক্টরটা কি না, এই সোর্স আধান থেকে অর্থাৎ উৎস আধান থেকে টেস্ট চার্জ অর্থাৎ পরীক্ষক আধান পর্যন্ত যে ভেক্টরটি আছে সেই ভেক্টরটি হচ্ছে আর ভেক্টর, সেই ভেক্টরটি আর ভেক্টর, এবং এই আর ভেক্টরেরই একক ভেক্টর হচ্ছে আর ক্যাপ। আর ভেক্টরেরই একক ভেক্টর হচ্ছে আর ক্যাপ। একক ভেক্টর কিভাবে পাওয়া যায়, কোনো ভেক্টরকে তার পরম মান দিয়ে ভাগ করে নিতে হয়, অর্থাৎ আর ক্যাপ ইকুয়াল টু আর ভেক্টর বাই মডিউলাস অফ আর ভেক্টর, এটাকে বলে আর ক্যাপ। সেই আর ক্যাপ শেষে দিতে হবে, এটা দিক বোঝাবে। তাহলে আমরা বিন্দু তড়িৎ আধানের জন্য কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য তার রাশিমালা আমরা বের করে ফেললাম। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে বিন্দু তড়িৎ আধান না থেকে যদি একটি আহিত পরিবাহী থাকে, বিন্দু তড়িৎ আধান না থেকে যদি একটি আহিত পরিবাহী থাকে, আমি ধরে নিলাম এরকম একটি আহিত পরিবাহী আছে আর ব্যাসার্ধের গোলক, একটি আর ব্যাসার্ধের গোলক, তার মধ্যে কিউ পরিমাণ আধান দেওয়া আছে, প্লাস কিউ পরিমাণ আধান দেওয়া আছে। এই আহিত পরিবাহীর নিকটবর্তী কোনো বিন্দু, নিকটবর্তী বলতে একবারে গায়ে কোনো বিন্দু নিলাম, নিকটবর্তী কোনো বিন্দুতে, এটা কেন্দ্র হচ্ছে ও, নিকটবর্তী কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য কত হবে, এই জায়গাতে ক্ষেত্র প্রাবল্য কত হবে সেটা আমরা বার করব। তাহলে একটি আহিত পরিবাহীর নিকটবর্তী কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে, এটি হচ্ছে আমাদের প্রশ্ন। এবার এই ক্যালকুলেশনটা কিভাবে হবে, একই ব্যাপারে আমরা প্রথমে এটা ধরে নেব যে ইপসাইলন পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট মাধ্যমে এই বস্তুটি আছে, এই গোলকটি আছে, এই যে গোলকটি আমরা কল্পনা করেছি সেই গোলকটি আছে ইপসাইলন পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট কোনো মাধ্যমে, এবং এর ব্যাসার্ধ হচ্ছে আর। এবার যেহেতু আমরা খুব কাছে নিয়েছি, সুতরাং কেন্দ্র থেকে এই পি বিন্দুর দূরত্ব হচ্ছে আর। এখানে একটা বিষয় আমাদের প্রথম ধরে নিতে হবে, সেটা হচ্ছে আমরা এই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য বার করতে গেলে এখানে তো অবশ্যই প্লাস একক একটি আধান রাখতে হবে। সিজিএস পদ্ধতি হলে +1 এসইউ এবং এসআই পদ্ধতি হলে +1 কুলম্ব, এটা আধান বসাতে হবে। এই আধানটি তো গোলকটির দ্বারা বিকর্ষণ বল অনুভব করবে, কারণ যেহেতু প্লাস আধান আছে বিকর্ষণ বল অনুভব করবে। এখানে যদি মাইনাস আধান থাকতো তাহলে আকর্ষণ বল অনুভব করতো। এবার এই গোলকের মোট আধান কিউ, সেটা কেন্দ্রে জমা আছে, কল্পনা যদি আমরা করে নিই তাহলে আমাদের হিসাবটা একই রকম থাকে। অর্থাৎ আমরা ধরে নেব এই যে গোটা গোলক জুড়ে আধান ছড়ানো থাকে, গোলকের পৃষ্ঠে যে আধান ছড়ানো থাকে সেটা আমরা ধরে নেব এই কেন্দ্রেতে একটি বিন্দুতে কেন্দ্রীভূত আছে। অর্থাৎ ব্যাপারটা গোলক না থেকে এখন দাঁড়ালো বিন্দু আধান, এখানেই কিউ আধান জমা হয়ে আছে, সেখান থেকে আর দূরত্বের একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয়। সেই সূত্র আমরা একটু আগেই পড়েছি যে ই ইকুয়াল টু 1/4πε0 q/r², এই হচ্ছে সূত্র। অর্থাৎ এই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য হচ্ছে 1/4πε0 q/r²। আমরা যদি এপসাইলন 0 এখানে লিখেছি, এটা বায়ু বা শূন্য মাধ্যম বলে কি এটাকে 1 করে দিয়েছি। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আগে আধানের তলমাত্রিক ঘনত্ব একটি রাশি শিখেছি, অর্থাৎ সারফেস ডেনসিটি অফ চার্জ, আধানের তলমাত্রিক ঘনত্ব। আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা, সিগমা সমান কি না, কোনো একটা গোলকের তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে 4πr² এবং আধান আছে কিউ। তাহলে একক ক্ষেত্রফলে কত আধান আছে না q/4πr², এটা হচ্ছে একক ক্ষেত্রফলে আধান, তাকে বলে আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা। এখান থেকে আমরা কিউ ইকুয়াল টু পেয়ে যাব। এখানে কিউটা আমরা ছোট হাতে লিখেছি, এটা ছোট হাতের না, এটা বড় হাতের হবে। এই কিউটা হচ্ছে এই আধানটাই কিউ, তাহলে q/4πr²। এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি বা কিউ সমান সিগমা ইন্টু 4πr²। এই মানটা আমরা যদি এখন এই সমীকরণে বসাই, 1 নম্বর সমীকরণে যদি বসাই, তাহলে অতএব 1 নম্বর হতে ই সমান 1/4πε0 q
কিউ এর জায়গায় বসলো সিগমা ইন্টু 4 পাই আর স্কোয়ার বাই এখানে আসে আর স্কোয়ার। তাহলে আর স্কোয়ার কেটে গেল, 4 পাই কেটে গেল, পড়ে রইল সিগমা বাই এপসাইলন জিরো, সিগমা বাই এপসাইলন জিরো। অর্থাৎ বায়ু বা শূন্য মাধ্যমে কোনো আহিত পরিবাহী যদি থাকে তাহলে তার নিকটবর্তী কোনো বিন্দুতে অর্থাৎ পৃষ্ঠের ওপর কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য ই হবে 1/ইপসাইলন ইন্টু তার তলমাত্রিক ঘনত্ব। অর্থাৎ ই সমান হয়ে গেল 1/ইপসাইলন জিরো ইন্টু তার সিগমা। এই যে ভাবে আমরা প্রকাশ করলাম, তলমাত্রিক ঘনত্ব দিয়ে ক্ষেত্র প্রাবল্যকে প্রকাশ করলাম, অর্থাৎ কোনো আহিত পরিবাহীর পৃষ্ঠের ওপর কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য ই হলো তলমাত্রিক ঘনত্বের 1/ইপসাইলন জিরো গুণ 1/ইপসাইলন জিরো টাইমস অফ দ্য সারফেস ডেন্সিটি অফ দ্যাট কন্ডাক্টর। এই ব্যাপারটাকে বলে কুলম্বের উপপাদ্য। এই ব্যাপারটাকে বলে কুলম্বের উপপাদ্য। এটা বলে কুলম্বের উপপাদ্য। পরীক্ষায় কুলম্বের উপপাদ্যটি প্রমাণ করো, এই ধরনের প্রশ্ন যদি আসে তাহলে আমাকে ক্যালকুলেশনটা এইভাবে এগোতে হবে। এরপর আমরা চলে আসবো অন্য একটি টপিক। তড়িৎ বলরেখা, ইলেকট্রিক লাইনস অফ ফোর্স। তড়িৎ বলরেখা কি? আমরা আগেই শিখেছি যে একটি প্লাস আধান এবং একটি মাইনাস আধান পরস্পরকে আকর্ষণ করে, এবং একটি প্লাস আধান আরেকটি প্লাস আধান অথবা একটি মাইনাস এবং আরেকটি মাইনাস আধান পরস্পরকে বিকর্ষণ করে। এবার আকর্ষণ এবং বিকর্ষণ বলটা কিভাবে কাজ করে তার ব্যাখ্যা করতে গিয়ে বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে তিনি একটা কাল্পনিক রেখা কল্পনা করলেন। সেই রেখাটি হচ্ছে তড়িৎ বলরেখা। তড়িৎ বলরেখা কি? তড়িৎ বলরেখা হচ্ছে যদি কোনো একটা তড়িৎ ক্ষেত্র থাকে, ধরে নিলাম এখানে একটি প্লাস চার্জ আছে এবং এখানে একটি মাইনাস চার্জ আছে, তাহলে প্লাস চার্জের জন্য নিজস্ব একটা তড়িৎ ক্ষেত্র আছে এবং মাইনাস চার্জের জন্য নিজস্ব একটি তড়িৎ ক্ষেত্র আছে। এবার এই তড়িৎ ক্ষেত্রটা একটা বড় অংশ জুড়ে বিস্তৃত। এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমি যদি কোনো একটি বিন্দু আধান ছেড়ে দিই, +1 ইউনিট একটি আধান ছেড়ে দিলাম, তাহলে এই জায়গাতে মনে করি একটি +1 আধান ছেড়ে দিলাম, তাহলে +1 আধানটিকে এই প্লাস আধানটি কি করবে না বিকর্ষণ করবে এই দিক বরাবর, এবং এই মাইনাস আধানটা কি করবে আকর্ষণ করবে এই দিক বরাবর। তাহলে উপর দিকে যেতে চাইছে বিকর্ষণ বলের জন্য এবং নিচের দিকে আসতে চাইছে আকর্ষণ বলের জন্য, কিন্তু যাবে কোন দিকে? ভেক্টর লব্ধির নিয়মে এই দুটি ভেক্টরের লব্ধি অর্থাৎ এই দিক বরাবর সে যেতে চাইবে। কিন্তু এদিক বরাবর গিয়ে যখনই একটি ভিন্ন পজিশনে এসে আবার হাজির হবে, তাহলে আবার তাকে এইদিকে একজন বিকর্ষণ করবে এবং এইদিকে একজন আকর্ষণ করবে, আবার সে একটি লব্ধি বরাবর যাবে। অর্থাৎ আধানটি কি হবে, আমরা যদি এই বিন্দুতে ছেড়ে দিই তাহলে সে ঘুরে 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 এসে এই বিন্দুতে এসে পড়বে। অর্থাৎ এই যে রেখাটা কাল্পনিক রেখা একটি সৃষ্টি হবে, এটিকে বলে তড়িৎ বলরেখা। তাহলে তড়িৎ বলরেখার সংজ্ঞাটা কি? তড়িৎ বলরেখা হচ্ছে তড়িৎ ক্ষেত্রে কোনো একটি তড়িৎ ক্ষেত্রে একটি বিচ্ছিন্ন ধনাত্মক আধান যে পথ বরাবর গমন করে এবং যে পথের কোনো বিন্দুতে আমরা যদি স্পর্শক টানি, এই যে তড়িৎ বলরেখা সৃষ্টি হয়েছে এই কোনো বিন্দুতে আমরা যদি স্পর্শক টানি, স্পর্শক বা ট্যানজেন্ট যদি আমরা টানি, তাহলে সেই স্পর্শক কি করবে এই বিন্দুটা যদি কি হয়, এই বিন্দুতে এই প্লাস আধান এবং মাইনাস আধান দুটি আধানের জন্য লব্ধি যে তড়িৎ ক্ষেত্র সেই তড়িৎ ক্ষেত্রে অভিমুখ নির্দেশ করবে। ব্যাপারটা কেমন না, এই পি বিন্দুতে +1 আধানটাকে আমরা যখন বসিয়েছি তখন এই প্লাস আধানটা তাকে এদিকে বিকর্ষণ করেছে এবং এই মাইনাস আধান তাকে এদিকে আকর্ষণ করেছে, তার লব্ধি তড়িৎ ক্ষেত্রটা বুঝিয়েছে। অর্থাৎ তড়িৎ বলরেখা কোনো বিন্দুতে স্পর্শক টানলে ওই বিন্দুতে লব্ধি তড়িৎ ক্ষেত্রের অভিমুখটাকে সেটি নির্দেশ করে। এই হলো তড়িৎ বলরেখার সংজ্ঞা। এরপর আমরা তড়িৎ বলরেখার কয়েকটি ধর্ম আলোচনা করব। তড়িৎ বলরেখার প্রথম ধর্ম হচ্ছে তড়িৎ বলরেখাগুলি প্লাস আধান থেকে শুরু হয় এবং মাইনাস আধানে গিয়ে শেষ হয়, অর্থাৎ প্লাস আধান থেকে মাইনাস আধানের দিকে যাত্রা করে।
দু নম্বর হচ্ছে যদি বিচ্ছিন্ন ধনাত্মক আধান থাকে সেখান থেকে বলরেখাগুলি নির্গত হয় অর্থাৎ বের হচ্ছে, আর যদি বিচ্ছিন্ন ঋণাত্মক আধান থাকে তাহলে বলরেখাগুলি চারিদিক থেকে এসে সেখানে প্রবেশ করে। দুটি বলরেখা কখনোই ছেদ করে না। দুটো বলরেখা পাশাপাশি দুটো বলরেখা হতে পারে কিন্তু তারা কখনোই ছেদ করবে না। ছেদ করবে না বলতে ধরুন এরকম একটি বলরেখা আছে, আর একটি বলরেখা এখান থেকে বেরিয়ে একে ছেদ করে এরকম ঢুকলো, যদি কল্পনা করি যে এরকম হয়, তাহলে এই যে ছেদ বিন্দুতে আমরা যদি স্পর্শক আঁকতে চাই দুদিকে দুটো স্পর্শক পাবো। একটা স্পর্শক পাবো এইদিকে এই বলরেখাটার জন্য, আর একটা স্পর্শক এই বলরেখাটার জন্য অন্য একটা দিকে পাবো। তাহলে 1 এবং 2 দুদিকে দুটি স্পর্শক পেলাম, অর্থাৎ কোনো একটা বিন্দুতে লব্ধি তড়িৎ ক্ষেত্রের অভিমুখ স্পর্শকটা তো প্রকাশ করে, সেটা দুদিকে হয়ে গেল। অর্থাৎ যেহেতু লব্ধি তড়িৎ ক্ষেত্র অভিমুখ একদিকেই হবে তাহলে দুটো স্পর্শক থাকতে পারে না, অর্থাৎ দুটো স্পর্শক থাকার যে কারণ বলরেখাগুলি পরস্পর ছেদ করেছিল সেই ছেদও করতে পারে না, অর্থাৎ তড়িৎ বলরেখা কখনো পরস্পরকে ছেদ করে না। এটি একটি আলাদা প্রশ্ন হিসেবে আমাদের তৈরি করতে হবে। আরেকটি পয়েন্ট হচ্ছে তড়িৎ বলরেখার ধর্মে তড়িৎ বলরেখাগুলি এই পরিবাহীকে সর্বদা লম্বভাবে স্পর্শ করে। ধনাত্মক পরিবাহী থেকে বেরোচ্ছে লম্বভাবে, ঋণাত্মক পরিবাহী থেকে প্রবেশ করছেও কিন্তু লম্বভাবে পরিবাহীকে স্পর্শ করে। আরেকটি পয়েন্ট হচ্ছে আমাদের 4 নম্বর পয়েন্ট হচ্ছে পরিবাহীর অভ্যন্তরে কোনো তড়িৎ বলরেখা থাকে না, ভিতরে কোনো তড়িৎ বলরেখা থাকে না। কিন্তু এটা চৌম্বক বলরেখার সঙ্গে এটা মূল পার্থক্য। চৌম্বক বলরেখা কিন্তু চুম্বকের ভিতরেও প্রবেশ করে, অন্য আবেশ রেখা বলে এক ধরনের রেখা পাওয়া যায়, কিন্তু তড়িৎ বলরেখা পরিবাহীর অভ্যন্তরে থাকে না এবং তড়িৎ ক্ষেত্রও পরিবাহীর অভ্যন্তরে থাকে না, ফাঁপা হোক বা নিরেট হোক। আরেকটি ধর্ম 6 নম্বর ধর্ম, সেটি হচ্ছে দৈর্ঘ্য বরাবর সংকোচন করে। ধরুন একটি প্লাস আধান এবং একটি মাইনাস আধান কিভাবে পরস্পরকে আকর্ষণ করছে। আমরা যদি ধরে নিই যে আমার এই হাতটি প্লাস আধান এবং এই হাতটি মাইনাস আধান এবং পেনটি হলো বলরেখা, তাহলে একটা প্লাস এবং একটা মাইনাস আধান পরস্পরকে আকর্ষণ করে কাছে আসতে চাইবে। এটা কিভাবে কল্পনা করবো আমরা? এটা যদি বলরেখা হয় এটাকে একটা রাবার ব্যান্ডের সঙ্গে আমরা তুলনা করছি। একটা রাবার ব্যান্ড আমার হাতে যদি টান করে রাখা থাকে সেটা সবসময় কি হয়, দৈর্ঘ্য বরাবর সংকুচিত হবার চেষ্টা করে। এই দৈর্ঘ্য বরাবর যে সংকুচিত হবার চেষ্টা করে বলরেখার ওই ধর্মটি আছে কল্পনা করে আমরা প্লাস এবং মাইনাস আধান পরস্পর যে কাছে আসে সেই আকর্ষণটাকে আমরা ব্যাখ্যা করতে পারি। এবার 7 নম্বর পয়েন্ট হচ্ছে বলরেখাগুলি যদি পাশাপাশি থাকে, দুটি বলরেখা যদি এরকম পাশাপাশি থাকে তাহলে তারা পরস্পরকে বিকর্ষণ করে। অর্থাৎ একটি যদি প্লাস আধান অন্য আরেকটি প্লাস আধান এভাবে থাকে তাহলে এখান থেকে বলরেখা বেরোলো, এখান থেকে বলরেখা বেরোলো, এই যে বলরেখা দুটি হলো সেই বলরেখা দুটি কিন্তু পরস্পর পাশাপাশি হয়ে গেল। তাহলে পাশাপাশি হলে তারা কি হবে, পরস্পরকে বিকর্ষণ করবে, অর্থাৎ আধান দুটিও পরস্পর দূরে চলে যাবে। দুটি প্লাস আধান বা দুটি মাইনাস আধান যদি থাকে পরস্পর দূরে চলে যাবে। এই ধর্ম থেকে আমরা দুটি বলরেখার মধ্যে বিকর্ষণ কিভাবে হয় সেই বিকর্ষণ ধর্মটাকে আমরা ব্যাখ্যা করতে পারছি। আর শেষ আরেকটা ধর্ম আমরা বলে দিচ্ছি, এটি অনেকটা বলরেখার ধর্ম এবং এটা একটা প্রশ্ন হিসেবে আমাদের করতে হবে, সেটা হচ্ছে শূন্য মাধ্যমে যদি এক ইএসইউ আধান থাকে তাহলে সেখান থেকে কত বলরেখা নির্গত হয়? সেখান থেকে 4 পাই সংখ্যক বলরেখা নির্গত হয়। এবং শূন্য মাধ্যমে যদি 1 কুলম আধান থাকে, এসআই পদ্ধতিতে আধানের একক কুলম, 1 কুলম যদি আধান থাকে তাহলে কত বলরেখা নির্গত হয়? তাহলে 1/ε0 সংখ্যক বলরেখা নির্গত হয়। ε0 হলো শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা, পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। এই গেল বলরেখার ব্যাপার। এরপর আমরা চলে আসছি তড়িৎ দ্বিমেরু। তড়িৎ দ্বিমেরু তড়িৎ দ্বিমেরু কি? যদি দুটি ক্ষুদ্র বিন্দু আধান, একটি মাইনাস কিউ এবং একটি প্লাস কিউ, পরস্পর থেকে ক্ষুদ্র দূরত্বে অবস্থান করে, যদি দুটি বিন্দু আধান ক্ষুদ্র দূরত্বে পরস্পর থেকে অবস্থান করে তাহলে যে সংস্থাটি তৈরি হলো একেই বলে তড়িৎ দ্বিমেরু বা ইলেকট্রিক ডাইপোল। এখানে মাইনাস কিউ এবং প্লাস কিউ আধান দুটি 2L দূরত্ব অবস্থায়, 2L ধরা হয়। 2L ধরলে আমাদের পরবর্তীকালে ক্যালকুলেশনগুলো সুবিধা হয়। এল না ধরে, এল ধরলে মাঝখানে আমাদের বিন্দুটাকে ধরে ক্যালকুলেশন করতে হয়, তখন L/2 হাফ চলে আসে, তখন অসুবিধা হয়। তাহলে আমাদের 2L দূরত্ব অবস্থিত
দুটি বিন্দু আধান মাইনাস কিউ এবং প্লাস কিউ সমপরিমাণ এবং বিপরীতধর্মী বিন্দু আধান যদি ক্ষুদ্র দূরত্বে অবস্থান করে তাহলে যে সংস্থাটি তৈরি হলো এই সংস্থাটাকে বলে তড়িৎ দ্বিমেরু। এই তড়িৎ দ্বিমেরু আমরা অনেক জায়গায় দেখতে পাই, বিভিন্ন যৌগের যে অণু সেই অণুতে আমরা এই দ্বিমেরু দেখতে পাই। যেমন জলের যে অণু, সেই জলের অণুর মধ্যে জলের অণুর সংকেত হচ্ছে H2O, দুটি হাইড্রোজেন পরমাণু এবং একটি অক্সিজেন পরমাণু থাকে। হাইড্রোজেন পরমাণুগুলি হচ্ছে প্লাস আধান বিশিষ্ট এবং অক্সিজেন পরমাণুগুলি হয় 2- আধান বিশিষ্ট। তাহলে এইভাবে একদিক মাইনাস এবং একদিক প্লাস হয়ে একটি জলের অণু তৈরি করে। এছাড়া HCl, H+Cl- যে আয়ন তৈরি হয়, দুটি আয়ন তৈরি হয়ে যে অণু গঠন করে সেই অণুটাও কিন্তু দ্বিমেরু মতো আচরণ করে। CO2 বা কার্বন ডাইঅক্সাইড এও একটা দ্বিমেরু গঠন করে। এভাবে বহু পরমাণু, লক্ষ লক্ষ অণু তারা দ্বিমেরু গঠন করে। আমাদের প্রকৃতিতে আমরা এইভাবে দ্বিমেরুগুলো দেখতে পাই। এরপর আমরা যেটা আসবো সেটা হচ্ছে এই যে দ্বিমেরুটা তৈরি হলো, এই দ্বিমেরুর ভ্রামক, এই দ্বিমেরুর ভ্রামক কাকে বলে? দ্বিমেরুর ভ্রামককে পি অক্ষর দ্বারা লেখা হয়। এই দ্বিমেরুর ভ্রামকের সংজ্ঞা হচ্ছে এই যে দুটি বিন্দু আধান রয়েছে সেই বিন্দু আধানের মধ্যে একটি আধান নেওয়া হলো কিউ এবং তাদের মধ্যে যে দূরত্বটা আছে সেই দূরত্বটা গুণ করা হলো, অর্থাৎ 2L3। এটি হচ্ছে দ্বিমেরু ভ্রামক। অর্থাৎ দ্বিমেরুর যে কোনো একটি বিন্দু আধান, তার মান এবং তাদের মধ্যে যে পারস্পরিক দূরত্ব সেই দূরত্বটা গুণ করলে যে গুণফল তাকেই বলে দ্বিমেরু ভ্রামক। এই দ্বিমেরু ভ্রামক কিন্তু একটি ভেক্টর রাশি, সুতরাং দ্বিমেরু ভ্রামক পি কে ভেক্টর রাশি দিয়ে লিখতে হবে এবং 2L3 যেটা আছে এল ভেক্টর হবে। এই ভেক্টর দ্বিমেরু যে ভেক্টর হলো সেই ভেক্টরের দিক কোন দিকে? দিক মনে রাখতে হবে মাইনাস থেকে প্লাসের দিকে, অর্থাৎ পি ভেক্টর যেটা তৈরি হলো সেটা মাইনাস থেকে প্লাসের দিকে যায়, এই দ্বিমেরু ভ্রামকের ভেক্টর। এই দ্বিমেরু ভ্রামকের একক কি হবে? দ্বিমেরু ভ্রামকের একক হবে সিজিএস পদ্ধতিতে আমরা দেখতে পাচ্ছি এখানে আধান আছে এবং দূরত্ব আছে, তাহলে ইএসইউ সেমি, আর এসআই পদ্ধতিতে হবে কুলম মিটার। ইএসইউ সেমি বা ইএসইউ আধান, সঠিকভাবে বললে ইএসইউ আধান সেমি এবং কুলম মিটার, এ হচ্ছে দ্বিমেরু ভ্রামকের একক। এরপর আসছে আমরা মাত্রা। দ্বিমেরু ভ্রামকের মাত্রা কি? আমরা মাত্রা করতে গেলে এখানে কুলম হচ্ছে আধান, আধানের মাত্রা হবে আইটি, আর মিটার হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্যের একক হবে এল। তাহলে এল আই টি, এই হচ্ছে মাত্রা, দ্বিমেরু ভ্রামকের মাত্রা হবে। একটা জিনিস মনে রাখতে হবে যে একটা দ্বিমেরু যখন তৈরি হলো তার একটা মাইনাস আধান এবং একটা প্লাস আধান আছে, দিয়ে একটা সংস্থা তৈরি হলো। তাহলে এই সংস্থাটার মোট আধান কত? এই সংস্থাটার মোট আধান কিন্তু প্লাস কিউ মাইনাস কিউ যোগ করলে 0, কিন্তু মনে রাখতে হবে তড়িৎ ক্ষেত্র কিন্তু শূন্য নয়। এই যে দ্বিমেরু, এই দ্বিমেরু একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করে। সেই তড়িৎ ক্ষেত্র কিন্তু কোনো জায়গায় আমরা হিসাব করতে গেলে যেটা করেছি, সেই জায়গায় একটি একক ধনাত্মক আধান রাখতে হয়, তাহলে সে কিন্তু বল অনুভব করবে। অর্থাৎ দ্বিমেরুর মোট আধান 0, কিন্তু দ্বিমেরুর তড়িৎ ক্ষেত্র কিন্তু 0 নয়। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে দ্বিমেরুর অক্ষের ওপর অবস্থিত কোনো একটা বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব। কোনো একটা দ্বিমেরুর অক্ষের ওপর অবস্থিত বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব। আমরা প্রথমে একটি দ্বিমেরু এঁকে নিলাম, মাইনাস কিউ এবং প্লাস কিউ দ্বিমেরুটি পরস্পর 2L দূরত্বে অবস্থিত, মাঝের বিন্দুটা ও, এখানে এ, এখানে বি, এই হচ্ছে একটি তড়িৎ দ্বিমেরু। এই তড়িৎ দ্বিমেরুটির দ্বিমেরু ভ্রামক পি সমান হচ্ছে 2L3, এটা আমাদের জানা আছে, দ্বিমেরু ভ্রামক হচ্ছে 2L3। আর কে হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক মাধ্যমটা, আর ε0 হচ্ছে শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। এরপর দ্বিমেরুর এই যে এ বি যে সরলরেখা, এ বি যে রেখাংশ, তাকে বর্ধিত করলে যে সরলরেখাটি পাবো এটি হচ্ছে দ্বিমেরুর অক্ষ। এবার এই অক্ষের ওপরে, অক্ষটা বাঁ দিকেও যেতে পারে, অক্ষের ওপর কোনো বিন্দু যদি আমরা নিয়ে নিই, অক্ষের ওপর কোনো বিন্দু যদি আমরা নিই, এই বিন্দুটিকে বলা হবে অক্ষস্থিত বিন্দু। এই পজিশনটাকে বলা হয় অ্যাক্সিয়াল পজিশন অথবা এন্ড অন পজিশন বলে, অ্যাক্সিয়াল পজিশন বা এন্ড অন পজিশন। অর্থাৎ
অক্ষস্থিত অবস্থান বা প্রান্ত অবস্থান, এই প্রান্ত অবস্থানের কোনো বিন্দুতে আমরা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, এই জায়গাটাতে আমরা ই বার করব। তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত হবে সেটা আমরা বার করব। এবার এই পি বিন্দুটি কত দূরে অবস্থিত? পি বিন্দুটিকে আমরা ধরে নিচ্ছি ও বিন্দু থেকে আর দূরত্বে অবস্থিত। এই যে ও বিন্দুটি আছে, সেই ও বিন্দুটি থেকে আর দূরত্বে এই পি বিন্দুটি অবস্থিত। তাহলে বি বিন্দু থেকে পি বিন্দু দূরত্ব হবে আর থেকে এল বাদ, এবং এ থেকে পি বিন্দু দূরত্ব হবে আর থেকে এল যোগ আর প্লাস এল আর একটা আর মাইনাস এল। এরপর তাহলে আমাদের পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য বের করার নিয়ম হচ্ছে, এই পি বিন্দুতে আমরা একটি +1 একটি আধান আমরা বসাবো। সেই +1 আধানটি বি বিন্দুর +q দ্বারা বিকর্ষিত হবে এবং এ বিন্দুর -q দ্বারা আকর্ষিত হবে। তাহলে এখানে +1 যদি বসানো হয়, সেই +1 যে আধানটা, সেই +1 আধানটা কিন্তু দুটো বল অনুভব করবে। বি বিন্দুতে +q আধানের জন্য একটা বিকর্ষণ বল অনুভব করবে, সেই বিকর্ষণ বলটার নাম দিলাম আমরা E1। বিকর্ষণ বলের জন্য যে ক্ষেত্র প্রাবল্য তৈরি হলো, সেই ক্ষেত্র প্রাবল্যটাকে নাম দিলাম E1। এবং এই বিন্দুতে একটা আকর্ষণ তৈরি হবে, সেই আকর্ষণ বলের জন্য যে ক্ষেত্র প্রাবল্য তৈরি হলো, যে বল তৈরি হলো, তার নাম দিলাম আমরা E2। এবার E1 বলের মানটা বেশি হবে, তার কারণ হচ্ছে বি বিন্দুটা পি বিন্দু থেকে কাছে অবস্থিত, কিন্তু এই বিন্দুটা কি দূরে অবস্থিত। তাহলে দূরে থাকার জন্য যে আকর্ষণ বল সেটা একটু কম হবে, এবং কাছে থাকবার জন্য যে বিকর্ষণ বল সেটা একটু বেশি হবে, অর্থাৎ E1 এর মান বেশি হবে। এবার লব্ধি ক্ষেত্র প্রাবল্য বার করতে গেলে E1 থেকে E2টা আমাদের বাদ দিয়ে দিতে হবে। এবার আমরা E1 এবং E2 মান বার করছি। E1 প্রথমে আমরা বার করছি E1 এর মান কত। আমরা কোনো একটা বিন্দু থেকে কিছু দূরে অবস্থিত একটা বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয়ের রাশিমালা শিখে গেছি। আমরা ক্যালকুলেশনটা SI পদ্ধতিতে করছি। তাহলে E1 এর মান কত? E1 এর মান হচ্ছে 1/4πε0 Q1 Q2, অর্থাৎ Q বাই দূরত্বের স্কোয়ার। দূরত্ব হচ্ছে এইখান থেকে এখানে দূরত্ব হচ্ছে আর থেকে এল বাদ, অর্থাৎ আর মাইনাস এল এর হোল স্কোয়ার। 1/4πε0 Q বাই আর মাইনাস এল এর হোল স্কোয়ার। এর অভিমুখ হচ্ছে ও থেকে পি বরাবর, এর অভিমুখটা হচ্ছে ও পি বরাবর। এরপর আমরা E2 বের করবো। E2 মান কত? E2 মান একইভাবে 1/4πε0 শুধু কিউ বাই আর প্লাস এল এর হোল স্কোয়ার, এবং এর অভিমুখ হচ্ছে, যেহেতু আকর্ষণ করছে তাহলে পি থেকে ও বরাবর, এর অভিমুখ হচ্ছে পি ও বরাবর। এবার আমরা লব্ধি তড়িৎ ক্ষেত্র বার করতে চাই। তাহলে অতএব লব্ধি তড়িৎ ক্ষেত্র ই সমান হচ্ছে E1 মাইনাস E2। এটা থেকে এটা বাদ দিতে হবে। এটা থেকে এটা বাদ দিলে আমরা অনেকগুলো জিনিস কমন পাচ্ছি। 1/4πε0 আছে, কিউ আছে, আর শুধু নিচের অংশটি আলাদা আছে। তাহলে আমরা পুরো জিনিসটা প্রথমে কমন নিয়ে নিচ্ছি, 1/4πε0 আর কিউ কমন নিচ্ছি। তাহলে আমরা একটাতে পাচ্ছি 1/r মাইনাস এল এর হোল স্কোয়ার আর 1/r প্লাস এল এর হোল স্কোয়ার, এটা। এবং এর অভিমুখ কোন দিকে হবে? যেহেতু বিকর্ষণ বলটা বেশি আছে, অর্থাৎ ওপি বরাবর বলটা বেশি আছে, তাহলে এর অভিমুখটা হবে কিন্তু ওপি বরাবর। এবার এটাকে আমরা যদি লসাগু করে দিই, তাহলে লসাগু করলে আমাদের রাশিটা দাঁড়াবে 1/4πε0 কিউ আছে, আর এখানে আমাদের আর প্লাস এল আর মাইনাস এল গোটাটার একসঙ্গে হোল স্কোয়ার করলে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ারের হোল স্কোয়ার, আর উপরে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটি হচ্ছে 4-এর সূত্র। তাহলে 4r/l এটা থাকলো উপরে। এবার এই 4r/l আমরা জানি 4r/l আর কিউ আছে। এবার 4l3 এখানে কিন্তু 2l3 নিয়ে পি হয়, তাহলে এই রাশিটা দাঁড়ালো ই সমান দাঁড়ালো 1/4πε0 থাকলো। এবার কিউ নিয়ে আর 2 নিয়ে আর 8টা পড়ে রইলো, তাহলে 2 আর আলাদা করে বার করে দিলাম।
2r বার করে দিলাম। আর তাহলে পড়ে থাকলো 2 রইল, এল রইল, কিউ রইল, 2l কিউ নিয়ে হয়ে গেল একটা পি। আর নিচে যেটা রইল আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ারের হোল স্কোয়ার। এই হচ্ছে আমাদের রাশি 2rp 1/4π0 2rp আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ারের হোল স্কোয়ার। এই হলো আমাদের রাশি এবং এর অভিমুখটা হচ্ছে ওপি বরাবর। ওপি বরাবর। এবার আমাদের এখানে একটি বিশেষ শর্ত আরোপ করতে হবে, একটি বিশেষ ক্ষেত্র। আমাদের একটি বিশেষ ক্ষেত্র আরোপ করতে হবে, সেটা হচ্ছে আমাদের এখানে যে দ্বিমেরু ভ্রামকগুলো হয় সেই দ্বিমেরু ভ্রামকগুলো খুব ছোট হয়, অর্থাৎ এই যে দুটো বিন্দু আদান খুবই কাছাকাছি অবস্থিত এবং যে বিন্দুটা আমাদের টেস্ট চার্জ সেই টেস্ট চার্জে অনেক দূরে অবস্থিত, অর্থাৎ আর এর মান খুব বেশি এবং এল এর মান খুব কম। বিশেষ ক্ষেত্রটি হচ্ছে আর এর মানটি খুব বেশি, এল এর মানটি কম, অর্থাৎ আর স্কোয়ারও ভেরি ভেরি গ্রেটার দেন এল স্কোয়ার। তাহলে আর স্কোয়ার যদি এল স্কোয়ার থেকে অনেক বড় হয় তাহলে এখানে এল স্কোয়ারটা আমরা উঠিয়ে দিতে পারি, অর্থাৎ আর স্কোয়ারের হোল স্কোয়ার মানে r⁴। তাহলে ই সমান দাঁড়ালো 1/4πε0 2rp বাই r⁴। তাহলে আর কেটে গিয়ে r³ রইল, তাহলে 2p/r³। 1/4πε0 2p/r³। পি হচ্ছে দ্বিমেরু ভ্রামক। এই হচ্ছে আমাদের প্রমাণ। তাহলে আমরা আজকে দ্বিমেরুর অক্ষস্থিত অবস্থান বা প্রান্ত অবস্থানের কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত হয় তা কিভাবে নির্ণয় করতে হয় তার ক্যালকুলেশন শিখলাম। আমরা পরের ভিডিওতে এই দ্বিমেরুর অক্ষস্থিত অবস্থান আজ শিখলাম, এই লম্ব অবস্থান অর্থাৎ যেটাকে বলা হয় পার্শ্ব বা বিষুব অবস্থান, ব্রড সাইডেড অন বা ইকুইটোরিয়াল যে পজিশন, সেই পজিশনে কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য কীভাবে নির্ণয় করতে হয় সেগুলো শিখব। গাউসের উপপাদ্য এবং তার কিছু ব্যবহারিক প্রয়োগ শিখব। অর্থাৎ এই তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারটি আমরা যেটা বলেছিলাম 3টে ভিডিওতে পুরো শেষ করব। প্রথম ভিডিও হয়ে গেছে, আজকের ভিডিওতে যেটুকু হলো তারপরে বাকি অংশটা আমরা তৃতীয় ভিডিওতে করব। অর্থাৎ বাকি ভিডিওটা দেখবার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।